যে পুলিশ কখনো নাকি রং দেখে না, সেই পুলিশের গায়ে আজ ফের লাগলো রাজনীতির রং। যে পুলিশের দায়িত্ব নাগরিক সুরক্ষা সুনিশ্চিত করা, সেই পুলিশের হাতে রক্তাক্ত হওয়ার মতন গুরুতর অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। হাওড়ায় দুর্গতদের সঙ্গে কথা বলতে গেলে পুলিশের হাতে আক্রান্ত হওয়ার মতন বিস্ফোরক অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী। আবার শুভেন্দু অধিকারীর দলের মধ্যে এক সংবর্ধনা সভাকে ঘিরে কিভাবে গোষ্ঠীকন্দল সামনে চলে এসেছে, সেই ছবিও রাখবো আপনাদের সামনে। তবে শুরুতে আজকের বিষয়। এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগ করছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর কাঠগড়ায় পুলিশ স্পষ্ট বলছেন যে হাওড়া কমিশনারেটের এসআই তাকে রক্তাক্ত করেছেন। কি বলেছেন আমি এই আলোচনাতে আপনাদের সামনে রাখবো। আতান্তরে বেলগাছিয়ার শতাধিক পরিবার, হাওড়া পুরসভায় অভিযান বিজেপির। আজকে একেবারে সরাসরি পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে জেলা বিজেপির তরফে হাওড়া পুরসভা অভিযান করা হয়েছিল, ডেপুটেশন দেওয়া হয়েছে। ধস, ফাটল, দোসর নর্দমার জল, সমস্যায় জেরবার হাওড়ার বেলগাছিয়া। এলাকায় পৌঁছলেন পুরমন্ত্রী। ঘটনা যেদিন থেকে ঘটেছে, জলসংকটের মতন পরিস্থিতি তৈরি হওয়ার পর তারপর ধস নেমেছে, একাধিক বাড়িতে ফাটল। 5 দিন পর ঘটনাস্থলে গিয়েছেন বা দুর্গতদের সঙ্গে কথা বলেছেন রাজ্যের পুরমন্ত্রী। তৃণমূলের উত্তরীয় পরে ফের সংবর্ধিত খাকি, এবার বিতর্কে নদিয়া পুলিশ। একাধিকবার এই ঘটনা দেখা গিয়েছে, তৃণমূলের রাজনৈতিক মঞ্চে পুলিশের সংবর্ধিত হওয়ার ছবি। আজকে যেটা দেখা গেল নদিয়াতে, আর তা নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্ক মাথাচাড়া দিয়েছে। কিন্তু শুরুতে দিনের সব থেকে বড় খবর আপনাদের দেখাবো, হাওড়ার বেলগাছিয়া, যেখানে বিরোধী দলনেতাকে পুলিশি হেনস্থার অভিযোগ। ঠিক কি ঘটনা ঘটেছে যখন শুভেন্দু অধিকারী পৌঁছলেন, দেখুন। আমরা দুটো অফিসার দু রকম সাধারণ লোককে আপনারা প্রোটেকশন দিতে পারেন না। এখানে দেখতে এসছি, আমি ঠান্ডা নিয়ে এসছি, আমার অধিকার নেই, আমি লবেটার। আপনি আটকাবেন কেন? আটকাবেন কেন? মারবেন কেন? দেখুন কি করেছেন, দেখুন পশ্চিমবাংলার লোক, দেখুন গোলাম মুর্তজা এসআই হাওড়া কমিশনারেট মেরেছেন। অর্থাৎ এই যখন ছবি দেখা যাচ্ছে, এরপর তিনি বিধানসভায় আসেন। বিধানসভায় আবার সজল ঘোষ কাউন্সিলর, তিনি চলে আসেন অ্যাম্বুলেন্স নিয়ে একেবারে শুভেন্দু অধিকারী শুশ্রূষার জন্য। তাকে সেখানে ব্যান্ডেজ ইত্যাদি করা হয়। কিন্তু আমি আলোচনা শুরু করতে করতে আপনাদের সামনে রাখবো যে শুভেন্দু অধিকারী যে অভিযোগ করছেন, শুধুমাত্র এই অভিযোগ করছেন তাকে আটকানো হয়েছে এমনটা নয়। স্পষ্টত অভিযোগ করছেন হাওড়া কমিশনারেটের এসআই তিনি তাকে রক্তাক্ত করেছেন। এবং এই গোটা ঘটনার পেছনে প্রথমে আটকানো এবং তাকে রক্তাক্ত করা। বারুইপুরের ঘটনা মনে করিয়ে দিয়ে হাওড়ায় যেভাবে তার উপরে আক্রমণ হয়েছেন, তা নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা আজকে হাওড়ার ঘটনা নিয়ে, দেখুন। এই যে রক্তাক্ত, দেখুন না, গোলাম মুর্তজা সাব ইন্সপেক্টর পশ্চিমবঙ্গ পুলিশ হাওড়া কমিশনার। গোলাম মুর্তজা এসআই হাওড়া কমিশনারেট কি করেছে দেখুন। सब अच्छा रही है, आप लोग को लिए खून भी दे दिया। এই যে কর্পোরেট ব্লাড লিডার অফ অপোজিশন ইনজোর্ড বাই দি মমতা পুলিশ। বুঝে নেন রাজ্যের অবস্থা, সাধারণ মানুষের কি অবস্থা। কোথাও আটকায়নি, সব বাড়িতে গেছে, আটকায়নি, মেরেছে। গোলাম মুর্তজা সাব ইন্সপেক্টর, ওদের জিজ্ঞেস করুন। মমতা পুলিশ, দেখুন, দেখান। ববি ঢোকেনি, আমি ঢুকেছি, সব বাড়ি দেখেছি। 100 জনকে রিলিফ দিয়েছি, 100 জনকে টাকা দিয়েছি, 100টা ফ্যামিলিকে তারপলিন দিয়েছি, 500 জনকে খাওয়াচ্ছি। ওরা পারেনি, ফেল। আমি শুরুতে দেবনারায়ণ সরকারের কাছে আসবো। অভিযোগ অত্যন্ত গুরুতর। বিস্ফোরক বললে এক বর্ণ বাড়িয়ে বলা হয় না। তার কারণ যিনি আক্রান্ত হচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন বলে অভিযোগ, তিনি কোনো রামশ্যাম যদুবধূ নন। তিনি হচ্ছেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, পদমর্যাদায় যিনি ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য। আমি এইখানে বলছি যে পুলিশের নিরাপত্তা দেওয়ার কথা দেবনারায়ণ দা, সেই পুলিশের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করছেন বিরোধী দলনেতা তাকে রক্তাক্ত করার। এই রকম ঘটনা কেন ঘটবে? আমি বলছি বিরোধী দলনেতা যদি রক্তাক্ত হন, সাধারণ মানুষ, আম পাবলিকের সিকিউরিটি কে দেবে? সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় উপন্যাসে এক জায়গায় লিখছে, ঘটনার চেয়ে রটনার রূপ খুব বিচিত্র এবং গতিবেগও প্রচণ্ড।
আচ্ছা কোথায় কি রক্তাক্ত, কোথায় বেড়া করতে গিয়ে বেড়ার লেগেছে, কি অবস্থা আমি দেখতে পারলাম না কোথাও রক্তাক্ত। এটি অভিনয় হচ্ছে নাকি, না কি হচ্ছে? কোথায় রক্তাক্ত? হাত ধরে রক্তাক্ত। রক্তাক্ত দেখেছে সিপিএম এর সময় মমতা ব্যানার্জিকে কিভাবে মেরে মেরে, বহুবার মেরে মেরে কোথায় কি করা হয়েছে, হাড় ভেঙে দিয়ে ভিতরে অনেক কিছু করা হয়েছে। আর এখানে রক্তাক্ত, কিসের রক্তাক্ত? কোথায়? উনি তো অভিনয় করছে। এই জন্য বলো ঘটনা হচ্ছে রটনার রূপ অনেক বেশি বিচিত্র এবং গতিবেগে প্রচন্ড। আমি বলছি কয়েকদিন আগে শ্রমিক ভট্টাচার্য সংসদে দাঁড়িয়ে একটা তথ্য তুলে দিয়েছেন যে 2011-র পরে কতজন বিজেপি কর্মী এই আমলে খুন হয়েছেন। আমি রক্তের প্রসঙ্গ তুললে সেই ইতিহাসও পাশাপাশি সমানভাবে রাখতে হবে, কিন্তু বিরোধী দলনেতা সরাসরি আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ। আমি তো বলছি শুনুন, আলোচনার জন্য খুব ভালো লাগে, খুনে খুনে দেখুক না এই সময় এই হয়েছে। তথ্যের বিকৃতি, যেগুলো ঘটনার কথা বলা হয়েছিল তার 40%-এর কোনো মূল্য ছিল না ঘটনার পরে। পরে যখন ইয়ে করা হলো সেখান থেকে সিবিআইডি হাইকোর্টে বললো 40%-এর কোনো মূল্যই নেই। মানে সুতরাং এইগুলো অভিযোগ করতে করতে ওরা অভিযোগই চলছে, বাস্তবটা থেকে অনেক দূরে, একেবারে বাস্তব থেকে অনেক দূরে। দেবনারায়ণ যেটা বলছেন অব্র, যে ঘটনার থেকে তোমরা রটনা বেশি করছো। দেখুন, সিপিএম নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা লাংস, দুটো কিডনি, একটা লিভার সব খুলে নিয়েছিল। হতেই পারে, সেটা তৃণমূল এবং সিপিএমের অভ্যন্তরীণ বিষয় হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা যুক্তি হতে পারে না যে সিপিএম একটা লাংস খুলে নিয়েছিল, দুটো কিডনি খুলে নিয়েছিল বলে আমরা যেটা করছি সেটা তো কম করছি, তাই এটা নিয়ে আলোচনা করবেন না। এটা তো যুক্তি হতে পারে না। অধ্যাপক দেবনারায়ণবাবুর সেটুকু অন্তত বোঝা দরকার। বিষয়টা হচ্ছে এখানে বেলগাছি আর ভাগাড়টা ইস্যু নয়, পুরো রাজ্যটাকে ভাগাড় বানিয়েছে এই ভাগাড় তৃণমূল কংগ্রেসটা। আর এত বড় ডিজাস্টার ম্যানেজমেন্টের মানে নিষ্ক্রিয়তা আপনি দেখুন। আমাদের রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্টের যেটা বাজেট সেটা হচ্ছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে ৩,২৭৮ কোটি টাকা। কেন্দ্র থেকে ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য সাম্প্রতিককালে এসছে ১,১১৫ কোটি টাকা। তারপর ৫ দিন হয়ে গেল ওই এলাকায় এভাবে ডিজাস্টার হওয়ার পরেও খাওয়ার জল এবং খাবারটুকু পৌঁছে দিতে পারেনি রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে বেড়াতে গেছেন। পরিসংখ্যান বললে আমি উল্টো তথ্যটা দিই। আজকে ফিরহাদ হাকিম তিনি গেছিলেন, তিনি বলছেন কালকে নগর উন্নয়ন দপ্তরের মিটিং হবে। এই যে পুরো ভাগাড় সেটাকে একেবারে মাঠে পরিণত করা হবে, চেষ্টা করা হবে যত দ্রুত বিকল্প জায়গা খুঁজে পুনর্বাসন দেওয়া। সরকার ডায়লগ ওনাকে রাখতে বলুন। আমার বক্তব্য হচ্ছে এই পরিস্থিতির উদ্রেকটা হলো কি করে, আর দ্বিতীয়ত 5 দিন ধরে রাজ্য প্রশাসন করছে নাকি। আর যখন বিজেপি নেতা এলওপি ওখানে গেছেন তার উপর এভাবে নৃশংস আক্রমণ, নির্লজ্জ আক্রমণ। আর এটা হচ্ছে এই যে হায়না তৃণমূল কংগ্রেস আর তাদের হায়না পুলিশ, তাদের নেচার হয়ে গেছে। যেখানে আমরা যাচ্ছি রাজ্য প্রশাসন তো ফেলিয়ার, আমরা যখন মানুষের পাশে দাঁড়াচ্ছি তখন এইভাবে আমাদের আটকানো হচ্ছে, আমাদের উপর আক্রমণ করা হচ্ছে। তীব্র ধিক্কার জানাই। দেবনারায়ণ সরকার বলবেন, আমি কৌস্তবের কাছেও আসবো, কিন্তু একেবারে প্রথমে আজকে ফিরহাদ হাকিম গেছিলেন, ফিরহাদ হাকিম চলে যাওয়ার পর তারপর শুভেন্দু অধিকারী তিনি যান। আমি এইখানে দেখাবো ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন, পাল্টা বিরোধী দলনেতা কি বলছেন, তারপর আমি বাকি অতিথিদের কাছে আসছি। দুজনের বক্তব্য পাশাপাশি। আরবান ডেভেলপমেন্টে আমি মিটিং ডেকেছি এই ভাগাড়টা যাতে 3 বছরের মধ্যে কেটে মাঠ তৈরি করে দেওয়া যায়, তার একটা প্রোগ্রাম ইমিডিয়েটলি নিতে হবে। এদেরও ঘর করে দেবো, কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে। শুধু এদের আমাদের অল্টারনেটিভ একটা কিছু চিন্তা করতে হবে। কালকে আমরা অফিসে বসে আজকে সার্ভে হয়ে যাবে, কোথায় খালি জায়গা পাওয়া যায় সেখানে এদের রিহ্যাবিলিটেট করতে হবে। এটা পুরোটাই ভাগাড়, এখানে আপনি সয়েল মানে সলিড সয়েল পাবেন না। এইগুলো এইখানেও এগুলোই ছিল, তার উপরে মানুষ আনঅথরাইজভাবে ঘর করে নিয়েছে। সুতরাং এখানে আপনার সয়েল টেস্ট করে খুব লাভ হবে না যে স্টেবিলিটি আছে কিনা। এদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে। উনি ঘটনা ঘটলে এসব বলেন, গার্ডেন রিচেও বলেছেন, যাদবপুরেও বলেছেন, যেখানেই বাড়ি হেলে আর লোক পড়ে মারা যায় তারপরে ওনাদের ঘুম ভাঙে। 2000 বেআইনি বাড়ি আছে হাওড়াতে, এরা লুট করছে গরিবদের সঙ্গে লুট করছে। এখানে রোহিঙ্গা থাকে না তাই রিলিফ নেই, এখানে হিন্দু থাকে তাই রিলিফ নেই। মমতা ব্যানার্জি যেদিন প্রাক্তন হবে
যে অভিযোগগুলো আসছে কৌস্তব, আমি বলছি তুমি যদি পরপর রাখো সত্যি উদ্বেগ বাড়ানোর মতন। তার কারণ যেখানে এই যে ধস নামার ঘটনা, বাড়িতে ফাটলের ঘটনা, তুমি যদি ছবিটা দেখো মনে হবে একটা বিরাট বড় প্রাকৃতিক দুর্যোগ ওই এলাকার 100টা পরিবারের ওপর দিয়ে গিয়েছে। কোথাও ল্যাম্পপোস্ট উল্টে গিয়েছে, কোথাও বাড়ির সামনে একটা বিরাট ফাটল, একটা অংশ ধসে গিয়েছে। এই মানুষগুলো যে কোনো সময় বাড়ি হারা হতে পারেন, মাথার ওপর থেকে ছাদ চলে যেতে পারে বলে আশঙ্কা। এবার যে জলটা দেওয়া হচ্ছে খাবার জল, সেটাও অনিয়মিত। অনেক জায়গায় তো খাবার জল পানের অযোগ্য পর্যন্ত বলছেন। এইরকম পরিস্থিতিতে পাঁচটা দিন তারা পেরোচ্ছেন, তারপরে পুরমন্ত্রী যাচ্ছেন। 5 দিন ধরে তাহলে পুরমন্ত্রী গেলেন না কেন? একটা দিক, 2018 সালে ডিসেম্বর মাসে শেষবার নির্বাচিত পুর বোর্ড হাওড়া পুরসভায় ছিল। প্রায় 7টা বছর প্রশাসক মণ্ডলী দিয়ে একটা বোর্ড চলছে। এবার তো বিরোধীরা, তোমরা যদি একেবারে যুক্তিসঙ্গত প্রশ্ন তুলবে যে একটা প্রশাসক মণ্ডলী দিয়ে যদি একটা পুরসভা চলে, তাতে এই হালই হবে। শুভ্রা, আমি বলবো সুনীল গাঙ্গুলি বেঁচে থাকলে আজকে কি অবস্থা হতো আমি জানি না। আজকে সুনীল গাঙ্গুলির গতিবেগ নিয়ে দেবনারায়ণ সরকার এখানে ভাষণ দিচ্ছে। আচ্ছা, ডিজাস্টার ম্যানেজমেন্টের গতিবেগ তো দেখতে পাচ্ছি না। অভ্র বলছিল যে ডিজাস্টার ম্যানেজমেন্টের কথা। ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে নাকি? রাজ্যে কাটমানি ম্যানেজমেন্ট আছে। রাজ্যে যা টাকা পয়সা আছে যেখান থেকে আসে সেখান থেকে কাটমানি ম্যানেজমেন্ট হয়। আরে শুভ্র, সুনিতা উইলিয়ামস 9 মাস বাদে ফেরত চলে এসছে মহাকাশ থেকে। 2018 সালের ডিসেম্বরের শেষ ভোট হয়েছে, 5 বার ডেপুটেশন দেওয়া হয়েছে। সিপিআইএম, বামফ্রন্ট, বিরোধীরা দাবি করছে নির্বাচন করো, নির্বাচন করবে না। হাওড়ায় কেন নির্বাচন করবে না? কেন? তৃণমূলের এটিম বিটিম আর সিটিমের মারামারি লেগে যাবে। তোমরা কোথায়? আচ্ছা, হাওড়ায় তোমরা কোথায়? বারবার বিরোধী দলের নেতা তিনি একদম ত্রিপল থেকে শুরু করে খাবার নিয়ে পৌঁছে গেলেন। কোথায় সিপিএম? বারবার ডেপুটেশন দিয়েছি, গেছি ওখানে। আমি বলছি জল নেই। বিরোধী দল নেতা দেখুন না আজকে এই আলোচনা মানুষগুলোর পাশে সিপিএম কোথায় পৌঁছতো? 100% ঘটনা ঘটার পর একেবারে 5 দিনের মাথায় শুভেন্দু অধিকারী চলে যাচ্ছেন যাবতীয় ত্রাণ নিয়ে। সেখানে সিপিএম কোথায়? এই বিরোধী দলগুলো যে এই সময় এদের পাশে থাকবে, এটা তো প্রত্যাশিত। শোনেন, শুভেন্দু অধিকারী ক্যামেরা নিয়ে যায়। প্রথম দিন থেকে সিপিআইএম ওখানে গেছে, ক্যামেরা পৌঁছয়নি। আনফরচুনেট, আমরা তো ইয়ে গুরুং তুমি অঙ্কে 13 সেরকম আর কি। কথাটা হচ্ছে জল নেই, কথাটা হচ্ছে আলো নেই, কথাটা হচ্ছে খাবার নেই, কথা হচ্ছে চালচুলো নেই। এ রক্ত দেখাচ্ছে, ওকে মারামারি দিচ্ছে, ববি গালাগাল দিচ্ছে শুভেন্দুকে গালাগাল দিচ্ছে এদেরকে। তাদের লাভের লাভ কি হচ্ছে? মানুষের কি হচ্ছে? 5 দিন তো হয়ে গেল, কি আর ব্যবস্থা নিয়েছেন? 5 দিন বাদে ববি যাচ্ছেন বলে শুভেন্দু যাচ্ছেন। বিরোধী দল যে ভূমিকা আছে, দেশের সরকারে আছেন, কি ব্যবস্থা নিতে পেরেছেন? যারা দুর্নীতিগ্রস্ত, দেশের সরকার কেন ব্যবস্থা নিতে পারছে না? কেন ইসিআই ব্যবস্থা নিতে পারছে না? কেন বাধ্য করতে পারছে না? কৌস্তবের একটা কথা আমি এখান থেকে নিচ্ছি, সেটা হচ্ছে ববি যাচ্ছেন বলে শুভেন্দু যাচ্ছে। তার মানে এইটা মিন করতে চাইছে সিপিআইএম যে কোথাও তৃণমূল কংগ্রেসের তরফে কেউ যাচ্ছে, সেই জন্য পাল্টা কাউন্টার হিসেবে বিরোধী বিজেপির তরফে কেউ যাচ্ছে। আমি বলছি রাজনীতির আবর্তেই কি গোটা বিষয়টা ঘুরপাক খাচ্ছে? তাদের দুর্দশার কথা আমাদের মনে হয়েছে আপনাদের সামনে তুলে ধরা অত্যন্ত দরকার। কিরকম পরিস্থিতির মধ্যে এক একটা মুহূর্ত তারা কাটাচ্ছে দেখতে দেখতে বিরতি। তারপর আমি এই আলোচনা নিয়ে আবার ফিরে আসছি। দেখুন, স্কুলে বলেছেন যেতে আমরা কতদিন স্কুলের মধ্যে থাকবো। এখন স্কুলের তো বাচ্চারা পড়ছে, আমাদের তো আজকের কথা না কি আজকের মধ্যে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি স্কুলে যাই বাচ্চারা কোথায় যাবে? ওই ঘরের এখন ফাট ধরছে। বাড়ি এদিকে আছে, দুটো ওইদিকে আছে, পুরো বাড়িটা ভেঙে চুরে পড়ে গেছে। ছেলে মেয়েকে সরিয়ে রেখেছি, বয় যাচ্ছি না বাড়িতে, সব কিছু পড়ে গেছে। 2 দিন জল দিয়েছে, তবে জল দিচ্ছে না। অনেক কষ্ট হচ্ছে, আমরা বাড়ি অনেক কষ্ট করে বানিয়েছি। 1 টাকা জল করে আমাদেরকে দাও, খাবার জল নেই, থাকবো কোথায়? ঘর চাই দাদি, আমাদের বাচ্চা ঘর চাই, ঘর চাই। দিদির কানে খবর যাক, দিদির কানে খবর যাক। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। বিশ্বনাথ দা, আজকে ফিরাদ হাকিম বলছেন যে আগামীকাল আরবান ডেভেলপমেন্টের একটা মিটিং হবে, এই যে দুর্গতদের নিয়ে তাদের কিভাবে রিহ্যাবিলিটেট করা যায় ইত্যাদি গোটা বিষয়টা নিয়ে আলোচনা হবে। আমি বলছি গোটা বিষয়টাতে তার মানে প্রশাসন বা সরকারের টনক নড়ছে একটা বিপর্যয় ঘটে যাওয়ার পর। ঠিক যেমনভাবে গার্ডেন রিচে বাড়ি ভেঙে পড়ার পর কোথায় কোথায় অবৈধ নির্মাণ হয়েছে, কোথায় কোথায় জলাজমি বুঝিয়ে সেখানে মাথা তুলেছে বহুতল, সেইগুলো সামনে এসেছিল। তার মানে সরকারের পদক্ষেপ করা বা ব্যবস্থা গ্রহণ করা সেটা অপেক্ষা করে একটা বিপর্যয় ঘটার পর। দেখো, আমার 3টে বক্তব্য আছে। একটা জোরহাত করে আমি তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী সমর্থকদের কাছে জোরহাত করে বলবো, বা মমতা বন্দ্যোপাধ্যায়কেও বলবো, এই যে আপনারা বলেন না 100% কাজ হয়ে গেছে পশ্চিমবাংলা, মানে এগিয়ে বাংলা, প্লিজ দয়া করে বলবেন না, মানে একদম বলবেন না। কারণ ডেভেলপমেন্টের কাজ কিন্তু আপনারা ফাঁকি দিয়েছেন। এবং একই সাথে আপনাকে বলতে চাই যে গভর্নেন্সের ইস্যু যখনই এসছে প্রত্যেকটা ক্ষেত্রে আপনারা শুধু ব্যর্থতা। কিন্তু তারপরেও আপনাদের জনসমর্থন আছে, কারণ বিরোধী দলের দুর্বলতার জন্য 1, আর 2 নম্বর হলো অবশ্যই যে আপনাদের রাজনীতির যে ব্যাকরণ, সেই ব্যাকরণ আপনাদের পক্ষে আছে।
কিন্তু ডেভেলপমেন্টের ইস্যু যখনই এসছে, সেটা স্কুল কলেজের শিক্ষকতার নিয়োগের প্রশ্নে হতে পারে, পরিচালনার প্রশ্নে হতে পারে, কৃষি দপ্তরের প্রশ্ন হতে পারে, পঞ্চায়েত দপ্তরের প্রশ্ন হতে পারে, পুরসভা দপ্তরের প্রশ্ন হতে পারে, বারবার দেখেছি গভর্নেন্সের প্রশ্নে আপনারা কিন্তু ব্যর্থ হয়েছেন। কিন্তু আপনারা তারপরেও দাবি করছেন এগিয়ে বাংলা, তারপরেও আপনারা কিন্তু বলছেন কুৎসা করবেন না, রটনা করবেন না, আমাদের বিরুদ্ধে সমালোচনা করবেন না। কিন্তু এই প্রশ্নটা হচ্ছে গরিব মানুষগুলো দিনের পর দিন এই নবান্ন সামনেই, মানে 2 কিলোমিটার 3 কিলোমিটারের মধ্যে নবান্ন, এই নবান্নর সামনে এই মানুষগুলো দিনের পর দিন একটা ভাগাড়ের মধ্যে রয়েছে। আপনাদের মিনিমাম মানবতা নেই? একেবারে একটা জায়গায় বিশ্বনাথ দা বলছেন যে পরিষেবা দেওয়ার নিরিখে ব্যর্থতার কথা শাসক দলের তরফে বলছিলেন। আমি একটা বিরতির পর আপনাদের দেখাবো যে শাসক দল এবং বিরোধী দল দুই দলেরই সংগঠনের স্তরফে কোথায় কোথায় ব্যর্থতা রয়েছে। এই পর্বে শুরুতে দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রাখবো। একদিকে তৃণমূলের গোষ্ঠী কোন দলের অভিযোগ, অন্যদিকে বিজেপির গোষ্ঠী কোন দলের অভিযোগ। একটা ছবি দেখা যাচ্ছে উত্তর 24 পরগনার শাসনে, যেখানে একেবারে দিনের আলোয় চলে এলো তৃণমূলের গোষ্ঠী কোন দল, এবং অন্যদিকে যে ছবি দেখতে পাচ্ছেন বেহালায় বিজেপির সাংগঠনিক যিনি সভাপতি তার সংবর্ধনার অনুষ্ঠান, সেখানে বিজেপির গোষ্ঠী কোন দল যেভাবে সামনে চলে এসেছে। কিন্তু আমি শুরুতে শাসনের ছবি আপনাদের সামনে বিস্তারিতভাবে রাখি, যেখানে দমকল মন্ত্রীর সামনেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব একেবারে সামনে চলে এলো। দেখুন শাসনে শাসকের সংঘাত, ছবি দেখুন। পঞ্চায়েত সমিতির সদস্য এবং ব্লক সভাপতিদের বাদ করে দেওয়া হলো কেন? সুজিত বোস জবাব দাও। এই ব্লক ক্রিয়ার সভাপতি পরিচর্যার বাইরে যেতে বলা হলো কেন? সুজিত বোস জবাব দাও। একেবারে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এটা ভোটার তালিকা নিয়ে বৈঠক করছিলেন সুজিত বসু। আমি সমীরণ পালের সঙ্গে কথা বলবো, আমাদের প্রতিনিধি। একেবারে স্পষ্টত সুজিত বোস দমকল মন্ত্রীর বিরুদ্ধে স্লোগান তোলা হচ্ছে শাসক দলের তরফে। শুধু নয়, কেন ব্লক সভাপতিকে এই যে অনুষ্ঠান সেখান থেকে বের করে দেওয়া হলো তার জবাব তারা চাইছেন। কি নিয়ে এই পরিস্থিতি তৈরি হলো সমীরণ? শুভজিৎ, আজকে শাসনের পাশে একটি অনুষ্ঠান দিয়ে আগে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূলের ভোটার তালিকা সংশোধনী নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক। সেখানে বসিরহাট সাংগঠনিক জেলার সমস্ত জনপ্রতিনিধি এবং দলীয় যারা পদে রয়েছেন তাদেরকে ডাকা হয়েছিল। কিন্তু একটা অদ্ভুতভাবে যেটা অভিযোগ হচ্ছে, হাড়োয়া 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হরিশ জামাদার, হাড়োয়া 2 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আব্দুল খালেক মোল্লা, দেগঙ্গা ব্লক 2 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি অরূপ বিশ্বাস, এমনকি হাড়োয়ার একাধিক গ্রাম পঞ্চায়েতের প্রধান সদস্য এবং কর্মাধ্যক্ষদের যাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। তারা যখন বৈঠক শুরুতে তারা যখন ভেতরে ঢুকতে যান, তাদেরকে স্পষ্ট বলে দেওয়া হয় যে এই বৈঠকে তারা আমন্ত্রিত নন। তারা জানতে চান যে তারা দলের জনপ্রতিনিধি দলীয় পদে রয়েছেন, তারা কেন এই ভোটার সংশোধনী বৈঠকে থাকবেন না। কেননা দলের শীর্ষ নেতৃত্ব যেখানে বারবার বলেছে যে ভোটার তালিকায় কোনো ভুয়ো ভোটার আছে কিনা, কাদের কাদের নাম সংশোধিত তালিকায় আছে সেটা বাড়ি বাড়ি গিয়ে স্ক্রুটিনি করার পরামর্শ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে দলের তৃণমূল স্তর পর্যন্ত কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে তারা কেন যেতে পারবেন না এমন অভিযোগ করেন। কিন্তু তাদেরকে সুজিত বসু দমকল মন্ত্রী তথা বসিরহাট লোকসভা এলাকার তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা সুজিত বসু তাদেরকে স্পষ্ট বলে দেন যে তারা এখানে থাকতে পারবেন, এবং তাদের অভিযোগ তাদেরকে বলা হয় এখান থেকে না বেরিয়ে গেলে পুলিশ ডেকে তাদের গ্রেপ্তার করে দেওয়া হবে। এরপর তারা ক্ষোভে পেটে পড়েন, ওখানেই তারা বিক্ষোভ দেখাতে থাকেন এবং দল বিরোধী স্লোগান দিতে থাকেন, কেননা তাদেরকে কেন অন্যায়ভাবে দেখা হচ্ছে। অথচ সেখানে বিনাকার বিধায়ক উষারানী মণ্ডল এবং তার স্বামী তৃণমূল নেতা জেলা পরিষদ সদস্য মৃত্যুঞ্জয় মণ্ডল উপস্থিত ছিলেন। এই তারা থাকতে পারবেন, কেন তারা থাকতে পারবেন, এই নিয়ে বিতর্ক এবং বিতর্ক থেকে একেবারে এই স্লোগান উঠলো। আমি এইখানে দর্শকদের সামনে রাখতে চাইবো যে অভিযোগের জায়গাটা ঠিক কোথায়, কে কি বলছেন, পরপর রাখবো আপনাদের সামনে। দেখুন, শেষমেশ কোনো আলোচনাই হয়নি। সুজিতদা যেটা বারবার বলছেন যে দলের সিদ্ধান্ত, আমার একটাই প্রশ্ন সুজিতদার কাছে, কি দল মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির কথা মতো চলে না সুজিতদার কথা মতো চলে? আমার একটাই প্রশ্ন দলের কাছে বা সুজিতদার কাছে। কারণ সুজিতদা ব্লক সভাপতি অন্য কাউকে আমন্ত্রণ করছেন, অথচ এবির ভার্চুয়াল মিটিংয়ের লিঙ্ক আমাকে পাঠানো হচ্ছে। আমি দলের কাছে এই প্রশ্ন। সুজিত বোস সমস্ত এলাকায় গ্রুপ রাজনীতি করছেন। একদিকে বাদুড়িয়া, সন্দেশখালী, হাড়োয়া, মিনাখা, এই মানুষটা পুরো রাজনীতি বসিরহাট পুরো শেষ করে দিয়েছেন। আমার মতন একটা কর্মীকে বেরিয়ে যাওয়ার কথা বলছে, এই যান আপনাকে ডাকা হয়নি। সুজিত বোস বললেন যান, আপনি বেরিয়ে যান। আমি দেখলাম সেখানে বিজেপির কিছু নেতৃত্বকে নিয়ে তিনি ওখানে সন্দেশখালী, আপনারা জানেন দিলীপ মল্লিকটা কিন্তু বিজেপি করেছিল, তো ওর অনেক নেতৃত্ব আছে যারা বিজেপি করেছিল।
সুজিত বোস বসিরহাটে শেষ করে ফেলছে। আমরা সুজিত বোসের দেখে আমরা রাজনীতি করিনি। আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় পরিণত। আমি তৃণমূল করব। আমার বার্তা দিদির কাছে পৌঁছাতে চাই। দিদি, এই সুজিত বোস যে আস্ফলন, সুজিত বোস আপনাকে অনেক অগোচরে রেখে, দূরে রেখে অনেক অনৈতিক কিছু করছে। আমরা বিচার চাইছি। হাজার হাজার কর্মী মানে কি একটা করতে চাইছে সুজিত বোস। তাই আমি বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বসিরহাট থেকে বাঁচান, নাহলে তৃণমূল কংগ্রেস সুজিত বোসের নেতৃত্বে শেষ হবে। জেলার মিটিং, জেলায় যারা তারাই এসছে মিটিং, এর বাইরে অন্যদের থাকার মিটিংয়ে কথা। কেউ যদি লোক নিয়ে এসে মিটিংয়ে মনে করে জোর করে ঢুকে মিটিংয়ে ভুল কিছু করবে, সেটা ঠিক হবে। দলের ডিসিপ্লিন দলের মতনই চলবে। দেখুন, আমরা প্রথম পর্বে আলোচনা করছিলাম হাওড়ার ঘটনা নিয়ে। হাওড়ায় যেভাবে শতাধিক পরিবার অস্তিত্ব সংকটে তারা পড়েছে। কিছুক্ষণ আগে এই যে শাসনের বক্তব্য আপনারা শুনলেন, তারা তো বলছেন যে বসিরহাটকে বাঁচাতে হবে, কারণ বসিরহাটের অস্তিত্ব নিয়ে প্রশ্ন। বসিরহাটকে কার্যত বিপন্নতার দিকে ঠেলে দিচ্ছেন নাকি সুজিত বসু। শুধু তাই নয়, দেবনারায়ণ সরকারের কাছে এইখানে আমি আসতে চাইব। আমি বলছি একেবারে 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি বিরোধী দলনেতা করার মতন আসন তারা পাবে না, 2/3 মেজরিটি তারা পাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলা হচ্ছে। বলছি দলের মধ্যে তো এরকম পরিস্থিতি, আগে দল সামলাবেন নাকি তারপরে 26-এর বিধানসভা নিয়ে ভাববেন? আমি তোমার একটা কথা বলি, হ্যাঁ, মতান্তর হতে পারে, মনান্তর নেই, কারণ এরা সবাই মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সৈনিক। আমি নিশ্চয়ই না না, এতে দেখে তোমরা আনন্দ করতে পারো, এক দুইজনকে বাইট নিয়ে আমাদের কোনো আনন্দ কি কেন? শাসক দলের আমি তোমাকে একটা কথা বলছি, কজনকে বাইট নিলে, 500 লোককে বাইক নিলে, কোন এক দুইজনকে বাইক নিয়ে বলছো তারা পোস্ট হোল্ডার, তারা পদাধিকারী করবে তো, হতে পারে, কিন্তু এই জিনিসটা একজন ব্লক সভাপতি তার বক্তব্যকে গুরুত্ব দিচ্ছেন না। হেড অফিসে যাবে, হেড অফিসে গিয়ে আবার রিভাইভ, এটা নিয়ে চিন্তা নেই। দলটা বড় হলি না না, আমি বলছি না না, আপনি শুনুন না, এক হচ্ছে এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার চিন্তা না হতে পারে, কিন্তু যদি সুজিত বসু অগ্রসেনের দলের কোন নেতাদের সঙ্গে নিয়ে বৈঠক করেন, সেটা আপনার কাছে চিন্তা না হতে পারে, কিন্তু শাসকের কাছে চিন্তা। এইটা একেবারে দলের শুনুন, এই ব্লক সভাপতি তো এবিপি আনন্দে কাজ করেন না, তিনি তৃণমূল কংগ্রেসটা করেন। কিন্তু এটা আনন্দ হলে জেনারেলাইজ করা যায় না। কোনো একটা কিছু বললো, এটা মতান্তর নয়, এটা কি নিয়ে ভাবার কিছু নেই। হেড অফিসে গেলে কিছু কিছু দল বড় হলে একটা মতান্তর হতে পারে, আবার ঠিক হয়ে যাবে। এবারে আমি একটা কিছুক্ষণ পরে দর্শকদের সামনে রাখবো যে এই যে সংঘাত, কোথাও গোষ্ঠী কোন দল, এটা কি দল বড় হওয়ার একটা খুব স্বাভাবিক ছবি কিনা? কারণ বিজেপির ক্ষেত্রে একই ছবি দেখা গেছে, কিন্তু তার আগে মহানন্দা কাঞ্জিলাল। হ্যাঁ, দল বড় হলে সংঘাত হবে এবং সেটা সব দলের মধ্যেই দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস শুধু নয়, বিজেপিরও দেখা যাচ্ছে। কিন্তু আমি আগের যে টপিক তার উপর কয়েকটা কথা বলবো। এই যে গভর্নেন্সের কথায় আমরা আলোচনা করছিলাম, একটা জিনিস লক্ষ্য করতে হবে, ডেটা কিন্তু বলছে, যেটা বিশ্বনাথদাও বললেন যে গভর্নেন্সের ব্যাপারটা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 2012-13 থেকে 2024-25 18-19 অবধি তৃণমূল কংগ্রেস যে গভর্নেন্স চালিয়েছে, তাতে কিন্তু পরিকাঠামো ব্যয় যথেষ্ট বেড়েছিল বাজেটে, সেটা 29% থেকে 73% হয়ে গেছিল। কিন্তু তারপর যে পরিবর্তনটা এসেছে মূলত 2021-এর পর থেকে, সেখানে কিন্তু পরিকাঠামো ব্যয় 73% থেকে 41-এ নেমে এসছে। অর্থাৎ এই যে আজকে হাওড়ায় এই যে ঘটনাটা ঘটেছে, এতগুলো মানুষ বিদ্যুৎহীন, জলহীন, বাড়ি নেই, তাহলে এটা তো পুরসভার আগে লক্ষ্য রাখা উচিত ছিল, ঘটনা ঘটার পরে কেন? ঠিক, কিন্তু যে ছবিটা শাসনে দেখা যাচ্ছে, আমি বলছি যে রাজনৈতিক দল তারা যারা ফের চতুর্থবারের জন্য ক্ষমতায় আসবেন এবং মুখ্যমন্ত্রী হবেন ফের মমতা বন্দ্যোপাধ্যায়, সেই দলের একটা মিটিং যেখানে স্বয়ং মন্ত্রী উপস্থিত, সেইখানে এই ছবি দেখা যাচ্ছে। আমি এখানে অভ্র সেনের কাছে আসবো। একেবারে তুমিও দেখলে যে স্পষ্ট ব্লক সভাপতি অভিযোগ করছেন, আরও একজন তৃণমূলের পদাধিকারী অভিযোগ করছেন যে বিজেপির লিডারশিপদের সঙ্গে নাকি মন্ত্রীমশাই বৈঠক করছেন। দেখুন, মন্ত্রীমশাই প্রাক্তন বাম নেতা, এই তো সেটিং এর জলজান্ত উদাহরণ। মন্ত্রীমশাই প্রাক্তন বাম নেতা, আর সেটিং এর কথায় আমি ঢুকছি না। আমি বলছি দল বড় মানেই এটা হবে, এটা কখনো যুক্তি হতে পারে না। সিপিএম এর দক্ষিণ কলকাতা জেলা কমিটি ঠিক হওয়ার সময় তো খুব ভোটাভুটি হলো, কিছুজন একদম মাস রেজিগনেশন দিল, সিপিএম তো মহাশূন্য আছে। দাদা তোমার সময় বলিনি, তোমার সময়
সিপিএম তো মহাশূন্যে আছে। তাহলে আমি বলছি যে কোনো গণতান্ত্রিক পরিবেশে যদি বেশ আমি তোমার কাছে ফিরবো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি তোমার কাছে ফিরবো, তার কারণ তোমার বিষয়। আমি বলছি দল, অভ্র সেন বলছিল যে দল বড় হলে যে সংঘাতের পরিস্থিতি তৈরি হবে এটা কোনো যুক্তি হতে পারে না। তাহলে এই ছবিটা কি বলবেন? এটা হচ্ছে দক্ষিণ কলকাতা জেলা সভাপতির বিরুদ্ধে বিজেপির ক্ষোভ। বেহালা ছবিটা একবার দেখুন, একেবারে কালিতে মুখে কোট আনকোট আক্ষরিক অর্থে কালিমালিপ্ত করে দেওয়া হলো। ছবিটা একবার দেখুন। अरुण रुक जा भाई, रुक जा ना, इधर ही रहना। একেবারে এই ছবিতে দেখতে পাচ্ছেন একেবারে কালি লেপে দেওয়া হয়েছে মুখে। এটা হচ্ছে বিজেপির দক্ষিণ কলকাতা জেলা সভাপতি অর্থাৎ সাংগঠনিক সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়েছিল ঢাকুরিয়া, এবং একেবারে তারপরে যখন বেহালায় তাকে সংবর্ধনা জানানো হচ্ছে সংবর্ধনা সভায়, এই হচ্ছে ছবি। আমি শুধু এইখানে একটু মনে করিয়ে দেব, যখন ঢাকুরিয়া পোস্টারটা পড়েছিল পোস্টারে কি লেখা ছিল, টাকা গাড়ি মোবাইল দিন, দক্ষিণ কলকাতায় পদ নিন। যোগাযোগ করতে বলা হয়েছিল, জেলা সভাপতির নাম ছিল, যার সংবর্ধনা সভা ছিল, এবং জেলার সাধারণ সম্পাদকের সঙ্গে অনুপম ভট্টাচার্য এবং জিতেন্দ্র সিংয়ের সঙ্গে। আমি বলছি সবে তোমরা 25টা সাংগঠনিক জেলা সভাপতির নাম ঘোষণা করেছো 43টার মধ্যে, তাতে যদি এইরকম পরিস্থিতি হয়, আমি বলছি 180 টার্গেটটা কি মনে হচ্ছে না যে আকাশ কুসুম কল্পনা? যেটা ঘটেছে সেটা অনভিপ্রেত ঠিক হয়নি, আমি একদম ক্যাটাগরিক্যালি বলছি। কিন্তু আমি আবার বলছি, দল বড় মানে এই ধরনের ঘটনা ঘটবে এই ধরনের যুক্তি কেউ দিতে পারে না। এই ধরনের ঘটনাটা ঠিক নয়। অ্যাট দ্য সেম টাইম যেহেতু একই আঙ্গিকে রাখছেন তৃণমূলের সঙ্গে, একই আঙ্গিকে রাখা যায় না, কারণ আমরা এক ছবি একদম শাসক দলে যেমন দেখা যাচ্ছে বিরোধী বিজেপিতেও দেখা যাচ্ছে, কোনো পার্থক্য নেই। পুড়িয়ে দিল। আমাদের দলে কখনো আপনি পাবেন না যে মালদাতে থেতলে মাথায় একদম ইট মেরে মেরে পাথর মেরে 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 ফেললো। আমাদের দলে কখনো আপনি পাবেন না যে ক্যানিং এ খুন করে দিল ওপেনলি দিনের আলোয়। এই জিনিসগুলো আমি বলছি তার উদাহরণ জানতে গেলে আমার পেহেলু খানের কথা আবার বলতে হবে। একেবারে গোমাংস রাখা হয়েছে এই অভিযোগে কি করা হয়েছিল যোগী শাসনে, উত্তরপ্রদেশের ঘটনা আমাকে সমানভাবে রাখতে হবে। এই যে বলছো না থেতলে মেরে দেওয়ার ঘটনা কখনো পাবেন না। আমি বলছি ইউপিতে যে ঘটনা ঘটেছিল, ইউপিতে হয়েছে মানে কি বিজেপির নামে চালিয়ে দেবেন তা সেটা? আমি বলছি কারা করেছিল? হিন্দুত্ববাদী সংগঠন যে হিন্দুত্বকে সামনে রেখে 26শে নির্বাচনে তোমরা যেতে চাইছো, সেইখানে তো এই ছবি দেখা গিয়েছে। থাকতে পারে, বিভিন্ন মানুষের মতপার্থক্য থাকতে পারে। 5 জন যখন একটা সংগঠন করছে, হতেই পারে 5 জনের মত এক নয়, তার মানে সেই মত যে এক নয় সেটার বহিঃপ্রকাশ কিভাবে হবে? যেটা বিজেপির ক্ষেত্রে হয়েছে এটা অনভিপ্রেত, যেটা সিপিএম এর ক্ষেত্রে হয়েছে, সিপিএম যদিও বা মহাশূন্যে সেটাও অনভিপ্রেত ছিল। ঠিক সেম ভাবে তৃণমূলের সঙ্গে আপনি বিজেপিকে কম্পেয়ার করতে পারেন না, কারণ বকটুইতে জ্যান্ত জ্বালিয়ে দেয়, এরা খুন করে, ফেলে ফেলে রাস্তায় মারে। তাই সংস্কৃতির কথা যখন বলছেন, দুটো দল কিন্তু এক নয়, আমি ক্যাটাগরিক্যালি বলছি। একটা খবর দেব, উন্নাওতে তুমি যেটা বললে 2025 মানে এই হোলিতে কয়েকজন হিন্দু একটি মুসলিম ছেলেকে খুন করেছে, কারণ সে বাধা দিয়েছিল, মানে সে রং খেলা পছন্দ করেনি। এই একদম এই বছরের হোলিতে কাজেই হচ্ছে সারা দেশ জুড়ে, সারা দেশ জুড়ে। এটা একেবারেই কাম্য নয়। হাতরাসের ঘটনা কিন্তু এখনো সকলের মনে আছে। হ্যাঁ, দেখুন এই আলোচনা শুরুই করেছিলাম পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশের আরেকটা ভূমিকা যেটা সমালোচনার পর্যায়ে এসেছে সেটা চাপড়ার ছবি, যেখানে তৃণমূলের বস্ত্র বিতরণ অনুষ্ঠান, সেখানে দেখা যাচ্ছে উর্দিধারী পুলিশকে একেবারে খাকি উর্দি পরে বসে রয়েছেন। শুধু বসে আছেন এমনটা নয়, তিনি সংবর্ধিত হচ্ছেন। এই হচ্ছে সেই ছবি। চাপড়া থানার আইসির গলায় তৃণমূলের তরফে উত্তরীয় পরিয়ে দেওয়া হচ্ছে। পুলিশকে পাশে বসিয়ে বিজেপিকে হটানোর ডাক দিচ্ছেন তৃণমূল নেতা। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে এই ছবি। কয়েকদিন ধরে তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি, সেখানে সাদা পোশাকে উপস্থিত ছিলেন চাপড়া থানার আইসি অনিন্দ মুখোপাধ্যায়। পরে সেই কর্মসূচিতে একেবারে উর্দি পরে মঞ্চে চাপড়া থানার বড় আন্দুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৃজিত সিনহা অর্থাৎ 2 জন আধিকারিককে দেখা যাচ্ছে শাসক মঞ্চে। পুলিশ তৃণমূলের দলদাস বলে ফের একবার অভিযোগ করেছে বিজেপি। আমি এইখানে একবার রাখতে চাইবো, একেবারে পুলিশকে পাশে বসিয়ে পুলিশকে প্রশংসায় কার্যত ভরিয়ে দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতা। মঞ্চ থেকে কি বলা হচ্ছে আমি আপনাদের সামনে রাখবো, পাশাপাশি বিজেপির তরফে এই ঘটনার সমালোচনা কিভাবে করা হচ্ছে আমি রাখবো, কিন্তু ভাইরাল ভিডিওতে রয়েছে কি শুরুতে রাখবো আপনাদের সামনে। চাপড়া ব্লক আরো সংগঠিত হয় জেবেলের হাত ধরে। জেবেলের হাত শক্ত হলে মহামিত্রের হাত শক্ত হবে।
মহামিত্রের হাত শক্ত হলে মমতা ব্যানার্জির হাত শক্ত হবে এবং ওয়েস্ট বেঙ্গল আগামী দিনে বিজেপিকে হটিয়ে তৃণমূল জল করবে আগামী বহু বছর। সেই আশা রেখে আপনারা সবাই ভালো থাকুন, এই আশা রেখে আমি আমার কথা শেষ করছি। অত্যন্ত দক্ষ প্রশাসক যিনি প্রায় 2 বছর চাপড়া থানার ভারপ্রাপ্ত আইসি সাহেব হিসাবে এসছেন। আমি 2000 সাল থেকে যখন আমাদের এখানে অরুণ দাস ওসি ছিলেন, তারপর থেকে আমি প্রশাসনের সঙ্গে দারুণভাবে আমি মিশে চলেছি, কিন্তু আজ পর্যন্ত আমি দেখিনি যে এরকম একটা মানুষ যিনি সর্বসময় চাপড়া মানুষের সঙ্গে সুখ দুঃখের সাথী হিসাবে থাকে। আমি কৌস্তবের কাছে এইখানে আসতে চাইবো। কৌস্তব, এই ছবিটা প্রথমবার সামনে এসেছে এমনটা নয়। শাসক মঞ্চে উর্দি পরে পুলিশ আধিকারিক যাচ্ছেন, তিনি সংবর্ধনা গ্রহণ করছেন, উত্তরীয় পড়ছেন, এই ছবিটা নতুন কিছু নয়। কিন্তু যেটা নিঃসন্দেহে নতুন সেটা হচ্ছে পুলিশকে পাশে বসিয়ে বিজেপিকে হঠানোর ডাক দিচ্ছেন তৃণমূল নেতা। আমি বলছি কোথাও কি ক্রমে ক্রমে বার্তা রটি গেল? এরকম মনে হচ্ছে যে পুলিশকে বার্তাটা দিয়ে দেওয়া হলো। না, এটা বটেই। দেখবেন আমাদের তো এটাই কথা, মানুষ তার ধর্ম পালন করবেন। মুখ্যমন্ত্রী দেখবেন ঈদের নামাজে গিয়ে সংখ্যালঘু মানুষদের খুশি করার জন্য ওখান থেকে গালাগাল দেন হচ্ছে বিজেপিকে। এটা খারাপ, কোনোদিন বামপন্থীরা এসব করেনি। আবার দেখবেন পুজো উদ্বোধন করার সময় চেতলার অগ্রণী ঠাকুরের চোখ আঁকতে গিয়ে উনি বলছেন পার্থ তো বেশি চুরি করেনি, এই বামফ্রন্ট সরকারের চিরকুট সময় চিরকুট ছিল, এসব ধরনের কথা। যে ধর্মকে ব্যবহার করা এটা অত্যন্ত খারাপ। আর প্রথমত আমি বলেছি ডিজাস্টার ম্যানেজমেন্ট নেই, কাটমানি ম্যানেজমেন্ট আছে। আর তৃণমূলের কাটমানি ম্যানেজমেন্ট করে হচ্ছে এই পুলিশ। সব পুলিশ না, একটা অংশের পুলিশ। পুলিশের শিরদাঁড়া বিক্রি হয়ে গেছে। পুলিশের কাজ হচ্ছে মুখ্যমন্ত্রীর বাড়ির কালী পুজোতে গিয়ে খালি পদ হয়ে খিচুড়ি বিতরণ করা, এটাই হচ্ছে পশ্চিমবাংলা। আর কিছু আইসি, কিছু ওসি, হরিদেবপুরের ওসি, আমি আগেও বলেছিলাম পার্থর বান্ধবীর ফ্ল্যাটের তলার টাকা পুলিশ পৌঁছে দিয়েছিল। আমি বারবার কথা বলছি, কাটমানির টাকা, চাকরি বিক্রির টাকা, কয়লার টাকা, গরুর টাকা, সব টাকা পুলিশ গ্রিন করিডোর করে তৃণমূলের নেতাদের কাছে পৌঁছে দেয়। একটা অংশের পুলিশের ওপর সাধারণ পুলিশরা অব্দি বিরক্ত হচ্ছে। এই যে পুলিশ কর্তারা, অনেক পুলিশ কর্তারা আমাদের বলেন, নিচের দিকের পুলিশ অনেকে আমাদের বলেন যে বাড়িতে গিয়ে বউ মেয়ের সামনে মুখ দেখাতে পারি না। বলে মেয়ে বলে যে বাবা তুমি কার আন্ডারে কাজ করো, কারা কাউন্সিলর, কারা এমএলএ, কাদের তুমি প্রোটেক্ট করো? আমি বলছি কলকাতায় কোনো চিটিংবাজকে ধরে নিয়ে থানায় 2 মিনিট রাখা যায় না। এমএলএ ফোন করে, এমপি ফোন করে, পকেট মার ধরলে এমপি ফোন করে, এমএলএ ফোন করে, চিটিংবাজ ধরলে এমএলএ ফোন করে। কারণ আমরা বলছি না সব তৃণমূল কংগ্রেস খারাপ, কিন্তু সব খারাপরা হচ্ছে তৃণমূল কংগ্রেস। দেবনারায়ণ সরকার অবস্থা যে গৌরব হার্ট ফেল করে এখানে মারা গেল, হার্ট ফেল করে মারা গেল। প্রথম কথা যাক একটা জিনিস ধন্যবাদ, না একটা জিনিস ধন্যবাদ, অন্তত এক অংশের পুলিশ খারাপ, যাক ভালো একদিক থেকে শুনুন। এবং আরেকটা অংশ সব পুলিশ না না পুলিশ ভালো না না একটা আমি তো বলেছি বলতে দাও, দেবনারায়ণকে বলতে, আমি অস্বীকার করছি না, কিন্তু আজকে এই পুলিশরা টাকা করে একেবারে মানে শিক্ষামন্ত্রীর বাড়ি পৌঁছে দিত, সেখানে করিডোর করে দেবনারায়ণদা আমার একটা ছোট্ট প্রশ্ন, দেবনারায়ণদা এক সেকেন্ড, দেবনারায়ণদা শুনুন না, আমার একটা ছোট্ট প্রশ্ন। এই যে তৃণমূল নেতা মঞ্চে দাঁড়িয়ে দক্ষ প্রশাসক বলে প্রশংসায় ভরিয়ে দিলেন, তার মানে কি কোন পুলিশ আধিকারিক কতটা দক্ষ সেটা প্রমাণিত হবে তিনি কতবার শাসক মঞ্চে যাচ্ছেন এবং সংবর্ধিত হচ্ছেন তার ভিত্তিতে? মানে সেইটাই কি তাহলে যোগ্যতা এবং দক্ষতার মাপকাঠি? বিশ্বনাথ চক্রবর্তী। না দেখো, আমি তোমায় বিশ্বনাথ থামাতে হবে, বলছি যে বিশ্বনাথ চক্রবর্তী যে দেখো এটা টপ ডাউন অ্যাপ্রোচ, এটা টপ ডাউন অ্যাপ্রোচ। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে দাঁড়িয়ে তিনি পুলিশ কমিশনার, রাজ্য পুলিশ ডাইরেক্টরের সামনে যেভাবে মানে তুলোধরা করেন, অর্থাৎ প্রশাসনিক বৈঠকে তিনি যেভাবে নিজে, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেভাবে পুলিশকে সাক্ষী রেখে পুলিশের সঙ্গেই প্রশাসনের একটা অংশকে সঙ্গে রেখেই তিনি যেভাবে বিরোধীদের সম্পর্কে মন্তব্য করেন, কেন্দ্রীয় সরকার সম্পর্কে মন্তব্য করেন, ফলে সেখানে একটা উপর লেভেলের নেক্সাস আছে। পুলিশের দেখো, পুলিশ যে যখন শাসন ক্ষমতায় থাকে পুলিশ তাদের হয়ে কাজ করে কিছুটা, সেটা আমরা সবাই জানি। লেফট টাইম আমাদের কিছু করেনি, অবশ্যই করেছে, কিন্তু এখানে পুলিশই তৃণমূল কংগ্রেস হয়ে গেছে। পুলিশ যখন তৃণমূল কংগ্রেস হয় তখন 26-এর বিধানসভা নির্বাচনে নিরপেক্ষভাবে নির্বাচন হবে, তুমি বিশ্বাস করো? তুমি কি বিশ্বাস করো? এই যে শুভেন্দু অধিকারীরা যে একটা স্বপ্ন দেখে যে আদতে এই ধরনের প্রশাসনকে রেখে নিরপেক্ষ নির্বাচন হবে, আবারও বলছি ঘটনাগুলো টাইম এন্ড এগেইন ঘটতে দেখা যাচ্ছে। দ্রুত রাজনৈতিক দল প্রশাসন আলাদা,
এবং পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক দল আলাদা, এদের নিজস্ব মানে স্বাধীনতা থাকতে হবে কাজের ক্ষেত্রে, কিন্তু সেটা অনেক সময় দেখা যাচ্ছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। গণতন্ত্রে রাজনৈতিক দল তাদের মতাদর্শ নিয়ে থাকবে, কিন্তু যখন সে প্রশাসনে আসবে তাকে নিরপেক্ষ হতে হবে। ঠিক একই কথা পুলিশ প্রশাসনের ক্ষেত্রেও, তার কাজ সুরক্ষা দেওয়া এবং যেখানে দুর্নীতি হবে যে কোনো ধরনের যে কোনো দলের সেটাকে আটকানো, কিন্তু অনেক সময় আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে না। এটা অত্যন্ত দুর্ভাগ্যের। অভ্রসেন, দেখুন যেটা পুলিশ করছে সেটা তো পুলিশের থেকে এক্সপেক্টেড। পুলিশের আজকে টুপিতে কি অশ্বস্তম্ভ থাকে? না, হাওয়াই চটি থাকে। পুলিশের এখানে কি ইনসিগনিয়াগুলোতে কি থাকে? হাওয়াই চটির ব্যান্ড থাকে। পুলিশের পকেটে কি থাকে? বন্দুক থাকে? না, হাওয়াই চটি থাকে। পুলিশ যখন বাড়ি থেকে বেরোয় তখন কি করে? ব্যাগ ভর্তি করে কি নিয়ে আসে? টিফিন? না, হাওয়াই চটি। বাড়ি যখন যায় তখন ব্যাগ ভর্তি করে কি নিয়ে যায়? ঘুষের পয়সা আর হাওয়াই চটি। এই রাজ্য পুলিশের থেকে আপনি কি এক্সপেক্ট করবেন? এর থেকে বড় দলদাস, এর থেকে বড় নির্লজ্জতার পরিচয় আর কিছু সভাপতিদের পয়সা যারা দিচ্ছে, বিজেপির কথা অনুষ্ঠানে তারা পয়সাটা পাচ্ছে। এক এক করে নির্বাচিত হচ্ছে সাধারণ মানুষকে এরা সুরক্ষা দিতে তৃণমূলের মঞ্চে আমার একটা খুব স্পেসিফিক প্রশ্ন, সেটা সাধারণ মানুষের পয়েন্ট অফ ভিউ থেকে, সেটা হচ্ছে যে তৃণমূল নেতা দক্ষ প্রশাসক বলে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন পুলিশকে, এইবার সেই তৃণমূল নেতার বিরুদ্ধে আমি তর্কের খাতিরে ধরছি, কোনো অভিযোগ যদি কোনো একটা ব্যক্তির থাকে এবং যাকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন তার কাছে যদি অভিযোগ জানাতে যান ওই তৃণমূল নেতার বিরুদ্ধে, এবার অভিযোগকারী এই ভরসাটা রাখবেন তো যে ওই পুলিশ যিনি প্রশংসা করেছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? এইটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। একেবারে দল এবং প্রশাসনকে আলাদা করে রাখার কথা বারে বারে বলা হয়, কিন্তু বাস্তবে তার প্রতিফলন কতখানি হয়? এই ঘটনাগুলো যতই সামনে আসছে ততই কিন্তু বড় হয়ে সেই প্রশ্নচিহ্নটা দিনের পর দিন সামনে আসছে। আপাতত আলোচনা এই পর্যন্ত।